হোটেল থেকে বের হওয়ার সময় ফোনটাও রুমেই রেখে এসেছে রিশাদ। ম্যানেজার সাহেব প্রায় আধা ঘন্টা যাবৎ রিশাদকে কল করেও যখন পেল না, তখন বাধ্য হয়ে রিশাদের রুমের দরজায় নক করে। মেয়েসে সবে আলমারি গোছানো শেষ হয়েছে। দরজায় নক শুনে লুকিং গ্লাসে চোখ রেখে দেখলো দরজায় কে আছে। ফুপু হলে নিশ্চিত নাম ধরেও ডাকতো দু একবার। বাইরে দাঁড়ানো ম্যানেজারকে মেহুইশ চেনে না, তাই দরজা খুলবো কি খুলবো না ভেবে রিশাদের ফোনটা নিয়ে দেখলো তাতে ৭৫টা মিসড কল। সাইলেন্ট থাকায় সে কোনো আওয়াজই শোনেনি। হয়তো ফোন করা ব্যক্তিটিই দরজায়, কিন্তু সে কি করবে ভাবতে ভাবতেই দরজা খুলল। ম্যাম, রিশাদ স্যার কি রুমে আছেন? ম্যানেজার জিজ্ঞেস করলো। না, তিনি অনেকক্ষণ আগেই ঘর থেকে বেরিয়েছেন। ফোনেও পাচ্ছিলাম না, তাই এখানে আসতে হলো। ডিস্টার্ব করার জন্য দুঃখিত ম্যাম। ইটস ওকে, উনি ফোনটা ঘরেই ফেলে গেছেন। মেহুশ কথা শেষ করতেই ম্যানেজার ফিরে যাচ্ছিল, তখনই পেছনে রিশাদকে দেখা গেল। মেহুশ তখনও দরজায় দাঁড়িয়ে। ম্যানেজার এগিয়ে গিয়ে রিশাদকে কিছু বলতে চাইলে সে থামিয়ে দিল। আপনি যান, আমি কিছুক্ষণ পর এসে কথা বলছি আপনার সাথে। ম্যানেজার আর অপেক্ষা করেনি। মেহুশ একবার খেয়াল করলো রিশাদের চোখ মুখের অবস্থা ভালো নয়। ভয় হলো, এখন কি রিশাদ তাকে আবারও কিছু বলবে? এভাবে গেট খুলে ম্যানেজারের সাথে কথা বলায় এই লোকের তো মতিগতি ঠিক নেই। অবচেতন মনে অন্যরকম ভয় জেগে বসলো, কিন্তু তার ধারণা ভুল করে দিয়ে চুপচাপ ঘরে ঢুকলো রিশাদ। জামা কাপড় পাল্টে আবার বেরিয়ে গেল, তার ফোন আর অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে। মেহুশের স্বস্তির নিঃশ্বাস নিয়ে নির্জনের জন্য দুধ বানাতে লাগলো। জীবনেসা তার বড় ভাইকে জানালো সে আর রাশেদের সাথে থাকবে না, ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে চায়। শুধু বয়স না, ছেলে মেয়ের ভবিষ্যতের কথা বলেও তার ভাই তাকে বোঝালো এখন এটা কোনো সমাধান নয়। ডিভোর্স সত্যি কোনো সমস্যার সমাধান হতে পারে না, তা জীবনেসাও মানে। সে তো এত বছর সংসারও করে আসছিল চুপচাপ, কিন্তু এখন যা করছে রিশাদের সাথে ভবিষ্যতে রিহানকে নিয়েও তা করতে পিছপা হবে না এই লোক। আর মেয়েটারও ভবিষ্যৎ ভাবতে হবে এখন থেকেই। রাইমা স্তব্ধ হয়ে বসে আছে ফ্লোরে। তার পাশে তার কাঁধে হাত রেখে বসে আছে বৃদ্ধা। দরজার আড়াল থেকে সরে গেছে রিহান। কিশোর বয়সী ছেলেটার গরম মস্তিষ্ক তার মায়ের অতীত শুনে আচমকাই বরফ শীতল হয়ে গেছে। রক্ত শূন্য মনে হচ্ছে তার, নিজেকে আর ঘৃণা শক্ত হয়ে আসছে মন। এত বছর ধরে আব্বু বলে জানা লোকটাকে শুধু একজন ধর্ষক ছাড়া কিছুই মনে হচ্ছে না এখন তার। একটু আগে বৃদ্ধা বলেছে ওবায়দুল যখন রাস্তায় সবার সামনে রেহনুমার বাবার পা জড়িয়ে ধরে ক্ষমা চায় এবং রেহনুমাকে বিয়ে করতে চায়, তখনই রেহনুমার বাবা রাজি হয়ে যান। সেদিনই পরীক্ষা শেষে কাজী অফিসে গিয়ে বিয়ে দেন তাদের। তারপর দিন জীবনেসাকে বিয়ে করে বাড়ি ফিরেন রিশাদের বাবা। বাড়িতে কোনো প্রকার প্রশ্ন করার কেউ ছিল না তখন। রেহনুমার বাবা জীবনেসার পরিবার আর ওবায়দুলের পরিবারকে ডেকে আনুষ্ঠানিকতার কথা জানান। জীবনেসার পরিবার খানবাড়িতে উপস্থিত হলেও অনুপস্থিত থাকে ওবায়দুল আর তার পরিবার। ওবায়দুল কাজী অফিস থেকে বাবা মাকে আনতে যাওয়ার কথা বলেই বিয়ের কাজ শেষ করে চলে যায়। সে যাওয়াই থাকে তার শেষ যাওয়া। গ্রামে গিয়ে নিজের ঘরে গলায় ফাঁস লাগে আত্মহত্যা করে সে। জীবনেসাকে ধর্ষণের হুমকি দিয়ে ওবায়দুলকে বিয়েতে রাজি করিয়েছে রাশেদ। শুধু হুমকিই নয়, সে প্রতারণাও করেছে। ওবায়দুল তার কথা রেখেছে, রেহনুমাকে বিয়ে করেছে, কিন্তু রাশেদ তার কথা রাখেনি। ওবায়দুলের নামে চিঠি দিয়ে জীবনেসাকে বাড়ি থেকে বের করিয়েছিল সে। আটকে রেখে তাকে সত্যিই ধর্ষণ করেছে, যা জীবনেসার পরিবার কিংবা রাশেদের পরিবারের সবার অজানা। আর বিয়েটাও জীবনেসা রাশেদের মিথ্যে হুমকিতেই করেছিল। তখন তার এতটা সাহস ছিল না রাশেদের বিরোধিতা করার। নিজের সম্ভ্রম হারিয়েও রাশেদের কথায় ভয় পেয়েছিল। ধরিয়ে নিয়েছিল যে ব্যক্তি তাকে ধর্ষণ করতে পারে সে দুনিয়ায় পারে না এমন কোনো কাজ নেই। ওবায়দুলকে খুন করতেও সে একবারও ভাববে না। আর সেই ভয়ে ইজ্জত হারিয়েও রাশেদকে বিয়ে করেছিল। নিয়তি তো আগেই লেখা ছিল, যা জীবনেসার অজানা। খানবাড়িতে পা রেখেই জানতে হলো ওবায়দুল আর রেহনুমার বিয়ে হয়েছে কাল, এবং আজ ওবায়দুল মৃত। ভালোবাসার মানুষের পরিণতি জানার পর অনেক দিন পাগলের মতো ছিল জীবনেসা। রেহনুমা অর্ধমৃত লাশের মতোই পড়েছিল বাড়িতে। সময় কারো জন্য অপেক্ষা করে না। সময়ের সাথে সাথে জীবনেসা অনেকটা স্বাভাবিক হলেও রেহনুমা আর রাশিদের প্রতি জন্ম নিল তার মনে বিষাক্ত ক্ষোভ। রেহনুমাকে একদমই সহ্য করতে পারত না সে। এরই মাঝে বাড়ির বয়োজ্যেষ্ঠ রেহনুমার বাবার মৃত্যু হলে রেহনুমা আরও ভেঙে পড়ে। সে জীবনেসার ক্রুদ্ধ দৃষ্টির সামনে টিকে থাকার সাহস হারিয়ে একসময় দেশ ছাড়ার সিদ্ধান্ত নেয়। রাশেদও নিজের কৃতকর্মের ফল ভালো কিছু না পেয়ে হার মেনে বোনকে বিদেশে পাঠিয়ে দেন। তার প্রয়োজনে সবটা খেয়াল রেখেই সে দেশে জীবনেসার সাথে নতুন সংসারে মনোযোগী হতে চান। ততদিনে রিশাদ বুঝতে শিখে গেছে তার খালা তার সৎমা, যে কিনা তাকে একসময় আদর করলেও এখন বিনা কারণেই দূরছাই করে। এতে করে সে খালা থেকে দূর আর বাড়ির আয়া কাজের লোকদের সাথে বেশি ঘনিষ্ঠ হয়। তবে রক্তের ধারা থেকেই হয়তো অর্জিত জঘন্যতম রাগটাও তার মধ্যে বিস্তৃতি লাভ করে। রিশাদ দূর হতে থাকে বাবার সঙ্গ, মা নামক খালার সঙ্গ থেকে। তার সময় কেটেছে নিতান্ত একাকিত্বের অথবা উশৃঙ্খল বন্ধু বান্ধবের সাথে ঘুরে ফিরে। তবে দুটো জিনিস তার মধ্যে কখনো আসেনি, একটা নারী ঘটিত কোনো বাজে দিক, আর দ্বিতীয়টি তার পড়াশোনা অবহেলা। এই দুটি ব্যাপার কখনোই ঢুকতে পারেনি তার মনে, কিন্তু ভালো লাগাটা এসেছিল একজনের
মেয়ের প্রতি। বাবার অর্থ নিয়ে অহংকারে হারাতে হয়েছে প্রিয় মানুষটিকে। সময়ের ধার অনেক কিছুই বদলে দিয়েছে খানবাড়ির প্রতিটি মানুষকে, শুধু বদলানি জীবনেসার মনের ক্ষত আর রাশেদ খানের প্রতি জমি থাকা ক্ষোভ। লোকটাকে খুন করতে পারলে হয়তো সে মন থেকে সুখ পেত। বৃদ্ধা তার কথা শেষ করে আঁচল টেনে চোখ মুছল। সব কাহিনী বলতে বলতে কখন যে তার চোখেও জল এসে উপচে পড়েছে টের পায়নি। রিয়ান বাড়ি ছেড়ে কোথায় কোন পথে হাঁটছে নিজেও জানে না, শুধু জানে কথাগুলি বুঝি তার আড়াল থেকে না শুনলেই ভালো হতো। মায়ের জীবনের বৃষ্টি ঘটনাগুলো না জানলেই হয়তো স্বস্তিতে জীবন পার করা যেত। এই বয়সের ভয়ঙ্কর রাগগুলো এখন তার নিজের বাবাকে খুন করার জন্য উঠে পড়ে লেগেছে। কি হতো এখন এই মুহূর্তে যদি আব্বু সামনে থাকতো? পায়ের কাছে ভাঙ্গা একটা পাথর চোখে পড়তেই মনে হলো এটা উঠিয়ে ঠিক বাবার মাথায় আঘাত করতো সে, অথবা কোনো ধারালো তীক্ষ্ণ ছুরি থাকলে। রাগ যেন তার শরীরের প্রতিটি স্নায়ুকোষকে উত্তপ্ত করে তুলছে। কি করতো সে? কি করবে সে? বাবাকে খুন করবে নাকি মাকে নিয়ে চলে যাবে বহু দূর, এতটা দূর যেখানে তার মায়ের গায়ে কোনো দুঃখের আঁচ পড়বে না। স্রোতের বিপরীতে চলার জন্য শক্তি সর্বদাই অধিক প্রয়োজন। মেহুষের জীবনও তার বিপরীতে চলছে। রিশাদকে সে যতই চাইছে এড়িয়ে যেতে, সুযোগ পেলে পালিয়ে যেতে, ততই সে দুর্বল হয়ে পড়ছে এই সম্পর্ক থেকে পালিয়ে যেতে। নির্জনের ওপর মায়া পড়ে গেছে ভীষণ। রাত বিরাতে ঘুমের ঘরে রিশাদের জড়িয়ে রাখাটাও আজকাল আর খারাপ লাগে না। জাগ্রত রিশাদকে সে যতটা তুচ্ছ করে ততটাই সে ঘুমন্ত রিশাদকে পছন্দ করে। ইভানের ভালোবাসার স্মৃতি হয়ে একের পর এক দিন করে পেছন চলে যাচ্ছে। দেখতে দেখতে হোটেলে আসার তাদের 1 মাস পূর্ণ হয়ে গেছে। নিয়ম করে রোজ সকালে হাঁটতে বের হয় মিহুইর, সাথে থাকে রেহনুমা আর কোলে থাকে নির্জন। ভোরের হাওয়ায় গায়ে রোদ মেখে এই হাঁটতে বেরোনোটা বেশি উপভোগ করে মিহুইস। তার পেছনে কয়েকটা কারণ। প্রথমত রিশা তাদের থেকেও আগে উঠে সৈকতে এসে দৌড়ায়। লক্ষ্য করেছে মিহুইস গত 2 মাসে রিশাদের এই একটা নিয়মে কখনো ব্যতিক্রম হয়নি। ঢাকায় থাকতেও বাড়ির বাইরে দৌড়ে বেরিয়েছে। পাহাড়ি বাড়িতে থাকতে পাহাড়ি আঁকাবাঁকা পথেও সে দৌড়েছে, আবার এখানে এসে বিচেও তাই করে। তার রুটিনে এই একটা জিনিস বোধহয় কখনো বদলায়নি। আর দৌড়ে থাকা রিশাদকে দেখে তার সব সময় মনে হয় এই লোকটা খারাপ নয়, ভালো হয়ে যাবে একদিন। দ্বিতীয়ত ভরে ওঠে তার শরীর ও মন দুটোই দিনভর চাঙ্গা আর ফুরফুরে থাকে। আর তৃতীয়ত তার ঘরের কাজকর্ম সে সকাল সকালে শেষ করে বিকেলে দারুণ অবসর কাটাতে পারে। এখানে এসে রিশাদ বলে দিয়েছে নিজেদের সকল কাজ নিজেরাই করতে হবে, কাজের লোক দেওয়া হবে না একজন, এমনকি অতি প্রয়োজন ছাড়া হোটেল স্টাফদের সহায়তাও নেওয়া যাবে না। এই একটা ব্যাপারে মিহুইসের মনে হয়েছে লোকটা খুব কৃপণ। ঢাকায় শুটিংয়ের কাজ শেষ করিয়ে তিশমা আবার এসেছে কক্সবাজারে। কাজের প্রয়োজনে গত মাসে আসা দ্বিতীয় দিনই তাকে রাতের ফ্লাইটে ঢাকায় যেতে হয়েছিল। আজ ফ্রি হয়ে আবার ফিরে এসেছে। মূলত সে ম্যানেজারকে ঠিকঠাক জ্বালাতে না পারায় আবার এসেছে। হোটেলে পৌঁছে প্রথমে সে রিশাদের খোঁজ নিল। রিশাদ চট্টগ্রাম ছেড়ে গেছে, হয়তো বিকেলের আগে ফিরবে না, তাই ম্যানেজারকে প্রথম কাজ দিল তাকে রিশাদের বউ আর ফুপির রুম দেখিয়ে দেওয়া। তিশমাকে দেখেই বিরক্তিতে লোকটা ভ্রু কুঁচকে গিয়েছিল, কিন্তু কাজের ক্ষেত্রে অপ্রিয় ব্যাপারগুলোকে আলাদা সাইডে রাখা জরুরি বলে সে তিশমাকে সহ্য করার চেষ্টা করছে। প্রথমে মিহুইসের দরজা করাঘাত করলো, কিন্তু দরজা খুলল রেহনুমা। তিশমা প্রথমেই সালাম আলাইকুম বলতেই রেহনুমা গোমরা মুখ করে বলল, সালাম ঠিক করে দাও মেয়ে। ম্যানেজার সাহেব তখনও দরজায় দাঁড়িয়েছিলেন। রেহনুমার কথা শুনে সে মুচকি হাসল। খুশি হয়েছে খুব সে, আর তিশমার মুখখানিও দেখার মতো হয়েছিল। আপনি এখনও দাঁড়িয়ে আছেন কেন? নিজের কাজে যান। ম্যানেজারকে বলতেই সে চলে গেছে। তিশমাকেও ডেকে রুমের ভিতরে নিলেন রেহনুমা। মিহুইস বেলকনিতে বসে নির্জনকে বসানোর চেষ্টা করছে। বাচ্চাটাও কেমন হেলে দুলে এদিক ওদিক করে পড়ে যাচ্ছে ফ্লোরে বিছানা ম্যাট্রেসের উপর। গ্রিলের ফাঁক গোলে সকালের সূর্যের আলো আর সামুদ্রিক হাওয়া এসে লুটোপুটি খাচ্ছে মিহুইস নির্জনের গায়ে। বর্তমান সময় মিহুইসের এখানে মন্দ কাটছে না, শুধু মা আর ভাইকে অনেকদিন ধরে না দেখায় মনটা খারাপ থাকে মাঝে মাঝেই। ইভান এখন স্মৃতি ছাড়া কিছুই নয় তার জীবনে। ইভানের সাথে যোগাযোগের চেষ্টাও সে কম করেনি, কিন্তু কোথাও একটু ত্রুটি থাকায় যোগাযোগটা আর হয়ে ওঠেনি। 2 বছরের সম্পর্ক এত সহজে মলিন হওয়ার নয়, তবুও বিয়ের পবিত্রতাও শক্তিশালী এক বাঁধন। মনের মিল ছাড়াও দুজন মানুষকে একসাথে বেঁধে রাখার মতো অলৌকিক শক্তি শুধুমাত্র বিয়েতেই আছে হয়তো। মিহুইস অবাক হয় নিজেকে নিয়ে ভাবতে গেলেই। কখন যে সে অসহ্য বোধ করা রিশাদকে সহ্য করা শিখে গেছে নিজেও জানে না। শুধু জানে নির্ঘুম রাতে সে আবছা আলো রিশাদের মুখের দিকে তাকিয়ে থাকে। রিশাদের মুখের প্রতিটা অংশ তার এখন মুখস্থ। ঘুমন্ত অবস্থায় রিশাদের ঠোঁটের বাঁ দিকে কোনো একটুখানি রেখার সৃষ্টি হয়। হঠাৎ দেখলে মনে হয় লোকটা মুখ বাঁকিয়ে হাসছে বুঝি। রেহনুমা বেলকনিতে এসে তিশমাকে বসার জন্য কাউচে দেখিয়ে মিহুইসকে বলল, রিশাদের বান্ধবী এসেছে, কফি বানাও। মিহুইস কফির কথা শুনে সামনে তাকাতেই তিশমাকে দেখে প্রথমে ভ্রু কুঁচকালো,
পরে হুঁশ এলো এই মডেল কন্যা রিশাদের বন্ধু, তাই ভদ্রতা দেখিয়ে হ্যালো বলল। তিশমা যেচে পড়ে অনেকক্ষণ গল্প করলো, যা রেহনুমা কিংবা মিহিশ কারোই ভালো লাগেনি। তিশমাও হয়তো বুঝতে পেরেছে তাদের মনের ভাব, তাই নিজেই উঠে গেল। সন্ধ্যার পর রিশাদ হোটেলে ফিরলে মহেশ গম্ভীর মুখে অন্যদিকে ফিরে বলল, আপনার বান্ধবী এসেছে, রুমেও এসেছিল, হয়তো আপনাকে খুঁজে না পেয়ে চলে গেছে। রিশাদ শার্টের বোতাম খুলতে খুলতে ঈষৎ ঠোঁট টেনে মুচকি হাসল। তার মনে হলো মহেশের কথাতে কিছুটা হিংসে মিশেছিল, অনেকটা টিপিক্যাল বউদের মতো। মন্দ না এমন হিংসা। মহেশের হাসি খেয়াল করতেই হয়তো রেগে গেছে। নির্জনকে কোল থেকে বিছানায় নামিয়ে কিচেনে চলে গেছে। রিশাদ প্রায় দিনই বাইরে কোথাও গেলে এসেই কফি চায়, তাই আজ আর রিশাদের বলার অপেক্ষা না করে কফি বানায় মেহুইশ। কাপড় পাল্টে রিশাদ বাথরুমে ঢুকবে বলে মেহুইশকে ডাকলো। মেবিশ, আমি বাথরুমে ঢুকছি, নির্জন কিন্তু বিছানায় রইল। মিয়াদ একটু আগে একটা ফেসবুক অ্যাকাউন্ট পেজ ক্রিয়েট করেছে, অনলাইন সেল পেজ সেটা। মাইমুনা একটা সিদ্ধান্ত নিয়েছে, আর তা বাস্তবায়ন করতে মিয়াদ এবং তাকে প্রচুর পরিশ্রম করতে হবে। মিয়াদ শুরু থেকেই চায় না রিশাদের টাকা পয়সা চলতে, কিন্তু বাধ্য হয়ে রিশাদের দেওয়া বাড়িতে থাকতে হচ্ছে। খাওয়া পড়া পড়াশোনা সবই রিশাদের টাকায়। মাইমুনা যখন মিয়াদকে বললেন, বাবা চল আমরা নিজেরা কোনো কাজ করি, নিজেদের কাপড়ের ব্যবসাটা আবার শুরু করি, তুইও পারলে আমায় একটু সহযোগিতা করলি, এতে যেটুকু কামাবো ততটুকু দুজনের খাওয়া পড়াটা চললে ওঠে। মিয়াদও সাথে সাথে বলল, হ্যাঁ মা, চলো আমরা নিজেরাই কিছু করি। আমারও ভালো লাগে না ওই শয়তান লোকের টাকায় পড়াশোনা করতে। একদম এভাবে কথা বলবি না মিয়াদ, ও তোর চেয়ে বয়সে অনেক বড়, ধমকে উঠলেন মাইমুনা ছেলেকে। যত বড়ই হোক ওই লোক সম্মানের অযোগ্য, এক থাপ্পড়ে গাল ফাটিয়ে দেবো ছেলে, সে তোর বোনের স্বামী সম্পর্কে আর একটা লোক, যা তার শাস্তি হয়তো সে পেয়েই যাবে। আমরা অসম্মান করি বা সম্মান করি সেটা ফ্যাক্ট নয়। তোকে তো মন্দটা শেখায়নি, তবে তুই কেন তোর আচরণ মন্দ করবি? মায়ের কথা মিয়াদের পছন্দ হয়নি। সে চুপচাপ তার মায়ের সামনে থেকে উঠে চলে গেল। রাগে গজগজ করতে করতেই রান্নাঘরে এটা সেটা গোছাচ্ছে মেহুইশ। কারণে অকারণে থালা বাসন শব্দ করে রাখছে এখান থেকে ওখানে। রেহনুমা কিচেনে দাঁড়িয়ে সবটা লক্ষ্য করে বেশ অবাক হলেন। এই মেয়ে আজ অবধি কখনো এমন ঝগড়াটে বউদের মতো আচরণ করেনি। আজ কি হলো? কি হয়েছে মেহুইশ, এমন রেগে আছো কেন? আমি আবার কখন রাগ করলাম? রাগই বা করবো কেন, আর কার সাথে? স্পষ্ট করে রেনুমাকে জবাব দেওয়ার পর মেহুশ নিজেও চমকালো। সে এই কোন সুরে কথা বলছে? রিশাদের হোটেলের এই ঘরে সবচেয়ে সুন্দর জায়গা তার বেলকনি। জায়গাটা যেমন প্রশস্ত তেমন সুন্দর করে সাজানো। সাজানোর ক্রেডিট যদিও মেহুশের, সে নিজেই গত এক মাসে ইনিয়ে বিনিয়ে রিশাদকে শুনিয়ে এটা ওটা বলেছে রেহনুমাকে, আর তা শুনে সব ব্যবস্থা রিশাদ করে দিয়েছে। এক পাশে কাউচ, অন্য পাশে ম্যাট্রেস বিছানো, উপর থেকে ঝুলানো ছোট ছোট লাইটস, কাজ ঘেরা স্লাইড জানালা। যখন ইচ্ছা কাজ সরিয়ে দিলে সমুদ্রের নোনা হাওয়া এসে আলোয়নের মতো জড়িয়ে নিতে পারে। মেহুশের রাগ সেই বেলকনি থেকে তাকিয়ে বাড়ছে। রিশাদ কাউচে হেলান দিয়ে বসে নির্জনকে বুকের উপর রেখেছে, আর তার সামনে ম্যাট্রেসে হাঁটু মুড়ে তিশমা বসে রিশাদের সাথে হাসি ঠাট্টা করছে। রাগটা মূলত এই কারণে বেড়ে চলছে তার। কেন বাড়ছে তা নিজেরও অজানা। খাবার সাজানো হতেই মেহুশ বলল, খাবার রেডি ফুপু, স্যার ম্যাডামকে বলুন খেয়ে আমাকে উদ্ধার করতে। এবার হয়তো রেহনুমার ধারণা হলো মেহুশের রাগের কারণ। তার হাসি পাচ্ছে। মেয়েটা যে ওই দুজনের মায়ায় পড়ে গেছে তা হয়তো সে নিজেও জানে না। রেহনুমার ভালো লাগলো মেহুশের এই আচরণ। শুরু থেকেই মনে হতো এই মেয়েটা নীলিমার মতো প্রেমিকের কাছে ফিরে যাওয়ার পথ খুঁজবে না। সে দায়িত্ব আর সম্পর্কের মূল্য সারা জীবন পাশে থেকে দেবে। রাতের খাবারে হুলস্থুল কাণ্ড বাঁধিয়েছে মেহুশ। রিশাদ খেতে খেতে এটা সেটা তিশমার প্লেটে তুলে দিচ্ছিল। এরই মাঝে ম্যানেজার সাহেব এসেছিলেন কোনো কাজে, তাই রিশাদ তাকেও খেতে বসিয়ে দিলে মেহুশের বসার জায়গা থাকে না। গোল ছোট টেবিলটাতে একসাথে 4 জন মানুষ খাওয়া সম্ভব হয়। ডাইনিং টেবিলটা কিছুদিন আগেই এনেছে রিশাদ। তাতে আগে থেকেই 3 চেয়ারে রিশাদ, তিশমা আর রেহনুমা বসা ছিল। বাকি চেয়ারটাতে ম্যানেজারকে বসিয়ে দেয় রিশাদ। মেহুশের একটু খারাপ লাগলেও তার বেশি খারাপ লাগে তিশমার সাথে রিশাদের আদিক্ষেতা নিয়ে। অন্যদিকে ম্যানেজারের প্রচণ্ড বিরক্ত হয় তিশমাকে দেখে। এই মেয়েটা হোটেলে এসেই তাকে আজও অনেক জ্বালিয়েছে। হোটেলে 1000টা স্টাফ থাকা সত্ত্বেও মেয়েটা সব কাজ তাকে দিয়ে করিয়েছে, এমনকি বিচে ঘুরতে যাওয়ার জন্য তাকে নিয়ে গেছে। খাওয়ার পর্বটা একরকম বিরক্তি আর রাগের মিশ্রণেই শেষ হয়েছে। রাতে ঘুমাতে যাওয়ার আগে রিশাদ একটু হাঁটতে বেরোচ্ছিল। তা দেখে রেহনুমা বলল, মেহুশকে সাথে নিয়ে যা। না না, আমি ঘরেই থাকি, নির্জনের ঘুমানোর সময় হয়েছে। মেহুশ আপত্তি জানালো। তা শুনে রিশাদ মেহুশের কোল থেকে নির্জনকে টেনে নিজের কোলে নিল, যার অর্থে মেহুশও হাঁটতে বের হতে পারে। মেহুশ তাই রেহনুমাকে বলল, ফুপু আপনিও আসুন। না রে বাবা, তোরা যে, আমি ঘুমাবো। রেহনুমা নিজের ঘরে ঘুমাতে গেল। রিশাদ পকেটে নিজের ফোন, সাথে মেহুশের ফোনটাও ঢুকিয়ে নিল। মেহুশ খেয়াল করেনি সেটা। রিশাদ ঘর থেকে বের হয়ে মেহুশকে বলল, ভালো করে লক করো দরজা।
মেয়েশ বের হতে গিয়েও দৌড়ে একবার আয়নার সামনে গেল। চুলগুলো পাঁচ ক্লিপে অর্ধেক বাঁধা ছিল, হুট করে সেটা খুলে দিল। হাতের কাছে ছিল তার শালটা। সালোয়ার কামিজের ওড়নাটাকে মাথা ঢেকে গলায় পেঁচিয়ে রাখলো। শালটাকে চাদরের মতো গায়ে জড়িয়ে একবার খুঁজল লিপস্টিক কোথায় তার। শুষ্কতা শুধু তার চিকন পাতার মতো ঠোঁট দুটোকেই বেশি শুকিয়ে গেছে। লিপস্টিক খুঁজে পাওয়া মুশকিল এখন, তাই নির্জনের জনসন ক্রিমটা সামনে পেয়ে সেটাই একটু ছুঁয়ে নিল ঠোঁটে। আজ তার কী হলো কে জানে, নিজের মুখটাকে পরিপাটি করার শখটা যে কোথা থেকে এলো। হোটেল ছেড়ে বেরিয়েছে মেহুইশ রিশাদ। কোলে ঘুমে ঢুলুঢুলু নির্জন বাবার গলা আঁকড়ে ধরেছে। পাশাপাশি হাঁটছে দুজন, পায়ে পা মিলিয়ে চলছে সৈকতে। জোয়ার এসে পানি অনেক উপরে চলে এসেছে। চোখ সাওয়া অন্ধকারে খোলা আকাশের নিচে সমুদ্রের বিভাগী হাওয়ায় মন বেসামাল হতে চাইছে কারো কারো। সৈকতে এ রাতের প্রথম ভাগে মানুষের কমতি নেই। মেহুশ চলতে চলতে ঘাড় বাঁকিয়ে রিশাদকেও দেখার চেষ্টা করছে। আজ থেকে প্রায় 2 মাস আগে এই লোকটাকে সে জমের মতো ভয় পেত, আবার সময় অসময়ে তাকে খুন করার প্রবল এক ইচ্ছাও জাগ্রত হতো। রাতের অন্ধকার কিংবা দিনের মরা আলোয় মনে ইভানকে হারিয়ে ফেলার যন্ত্রণা তাকে আত্মিকভাবে অসুস্থ করে তুলছিল। আর আজ বুকের মাঝে ইভানের শূন্যতা থাকা সত্ত্বেও এই লোকটার প্রতি অভ্যাসের এক অদৃশ্য পরত পড়ে গেছে। পারতপক্ষে এখন আর লোকটাকে ভয় পায় না সে। আর নির্জনটাকে তো এখন আর কাজ ছাড়া করারই সাহস হয় না। মায়া অভ্যাস সবইতে ছেলেটা জড়িয়ে গেছে। যেই মা আর ভাইকে ছাড়া ছোটবেলায় এক রাতও কোথাও থাকা হয়নি, সেই তাদেরকেই সামনে থেকে প্রায় 2 মাসই দেখা হয়নি। অভ্যাস সবই অভ্যাস। আজ বুঝতে পারছে মানুষ প্রিয় মানুষের মৃত্যুর পর কীভাবে বেঁচে থাকে। বালভূমিতে চলতে চলতে তারা কখন যে ঝাউ গাছের দিকে চলে এসেছে খেয়াল নেই। রিশাদের ডাকে মেহুশের ভাবনা থেকে মন সরে। রিশাদের বুকে ঘুমিয়ে পড়েছে নির্জন। অনেকটা পথ তো রিশাদ ছেলেটাকে কোলে নিয়ে হাঁটছে। তার হাতে কি ব্যথা লাগছে? নির্জনকে আমার কোলে দিন। কেন? এমনি, প্রয়োজন নেই। তোমার ফোন বাজছে সেটা চেক করো। আমি ফোন নিয়ে আসিনি, আমার পকেটে বাজছে। আপনার পকেটে আপনার ফোন বাজছে? আমার ফোন সাইলেন্ট থাকে না। তোমার ফোন আমার পকেটে ভাইব্রেট হচ্ছে। কিন্তু আমার ফোন তো রাইট পকেটে ফোন আছে, বের করো। মেহুশকে কথা শেষ করতে না দিয়ে রিশাদ দাঁত চিবিয়ে বলল কথাটা। মেহুশের মনে হলো আজকে তার ভাবনাগুলো চরম ভুল ভাবনা ছিল। লোকটা কখনো বদলাবে না। ভয়ে ভয়ে রিশাদের মুখোমুখি দাঁড়িয়ে তার পকেটে হাত দিল মেহুশ। রিশাদের তপ্ত নিঃশ্বাস মেহুশের চোখে মুখে আশ্রে পড়ছে, ঠিক যেমন ঢেউ এসে সৈকতে আশ্রে পড়ে। হাওয়া বড্ড মাতলামো করছে নিঃশ্বাসের সাথে তাল মিলিয়ে। মেহুশের হাত পকেটে যাওয়া পর্যন্তই থেমে গেছে। কিছু বুঝে ওঠার আগে রিশাদের ঠোঁট স্পর্শ করল মেহুশের কপাল। উষ্ণতা কপাল ছুঁয়ে মেহুশের মন দুয়ারেও আশ্রে পড়ছে। রিশাদের ঠোঁটের রেখায় অবাধ্য উত্তেজনা আচমকে মেহুশের কপাল ছুঁয়ে দিয়েছে। কৃষ্ণপক্ষের চোখ সহ অন্ধকারের চোখের পাতা কেঁপে কেঁপে উঠছে তার। ফেনিল ঢেউয়ের মতো রিশাদের চুম্বন মেহুশের অতৃপ্ত দেহে চমৎকার ঢেউ খেয়ে গেল। সে রিশাদের পকেট থেকে হাত সরিয়ে নিয়েছে। কলটা প্রথমবার কেটে দ্বিতীয়বার আসতেই শরীর ঝিম মেরে গেল রিশাদের। সে নিজে নির্জনকে এক হাতে ধরে অন্য হাত পকেটে ঢুকিয়ে ফোনটা বের করলো। অচেনা নাম্বার থেকে কল আসছে দেখে প্রথমে ভ্রুকুচকে কয়েক সেকেন্ড নাম্বারটিকে মুখস্থ করার মতো করে 2 বার আওড়ালো। ফোনটা মেহুশির দিকে এগিয়ে দিয়ে সে হোটেলের দিকে হাঁটতে লাগলো। পেছন পেছন মেহুশি চলে গেল তার। ফোনটা কানের কাছে ধরে হ্যালো, কে, কাকে চান বলেই কল কেটে দিল। বোঝা গেল রং নাম্বার। হোটেলে ফিরে রিশাদ আজ কাপড় না পাল্টেই বিছানায় শুয়ে পড়ল। নির্জনকে কম্বলে পেঁচিয়ে বুকে জড়িয়ে নিল। মেহুশ আজকাল নিজের অভ্যাসে অনেক পরিবর্তন এনেছে। বলা যায় রিশাদকে অনুসরণ করেই এই পরিবর্তন। এই শীতের রাতগুলোতেও রিশাদ ঘরে ফিরে ঠান্ডা পানিতে মুখ হাত ধয়, ময়েশ্চারাইজার হাতে পায়ে লাগায়, আবার চুলেরও খুব যত্ন নেয়। এগুলো দেখে মেহুশের খুব হিংসে হতো। একটা ছেলে কেন এত যত্ন নিবে তার ত্বকের? এমনিতে সে শুক্রবার মুখাবয়বের, তার উপর শুভ্র রঙা ত্বক, কোমল পায়ের তালু। মেহুশ কোনো এক রাতে অনুভব করেছিল রিশাদের পায়ের তালুর এই কোমলতা। হঠাৎই তার মনে হলো তার হাতের তালুও এতটা মসৃণ আর কোমল নয়। সেই থেকে এই হিংসার উৎপত্তি। এতে তার অভ্যাসে বদল হয়েছে চমকপ্রদভাবে। কিন্তু আজ রিশাদের ঘরে এসে এমন নিস্পৃহতা তার ভালো লাগছে না। একটু আগেও রিশাদকে অন্যরকম লাগছিল। হাতে পায়ে লোশন মেখে আয়নার সামনে দাঁড়িয়ে কিছু সময় নিজেকে দেখল সে। বিয়ের পরের পরিবর্তন তার শরীরেও আছে একটুখানি। মোটা হয়েছে, চিবুকের নিচ ফুলে গেছে একটু, তা খুব বেশি খেয়াল করলেই বোঝা যায়। মেয়েধীন পেটে কিছুটা চর্বির পরত পড়েছে, এমনটা সে অনেকদিন ধরেই বুঝতে পারছিল। কিন্তু এই পরিবর্তন সে একা নয়, তার মাও ধরতে পেরেছিল। কয়েকদিন আগে ভিডিও কল করতে বলেছিল, তুই কি একটু মোটা হয়েছিস? আয়না থেকে সরতে গিয়ে আবার মনে হলো নাকফুল পরলে কেমন লাগবে।
ভোরের আলো ফুটতেই আজ বিধি কিচ্ছিরি ঘটে গেল রিশাদের ঘরে। নির্জন পায়খানা করে ডায়পার নষ্ট করে ফেলেছে। গন্ধ পেয়ে ঘুম ভেঙেছে রিশাদের। সেই বিছানা চারপাশ চেক করতেই মনে হলো জেগে ওঠা নির্জনের গা থেকে গন্ধ আসছে। সন্দেহ দূর করতে সে নির্জনের ডায়পার খোলে। প্রতিদিন ছেলেটা নিয়ম করে সকালে কিংবা দুপুরে পায়খানা করে। আজকের এই নিয়ম পরিবর্তনে কিছুটা বিরক্ত হলো যেন রিশাদ। আধো বোঝা চোখে সে ডায়পার পাল্টে নির্জনকে নিয়ে বাথরুমে ঢুকলো। বিছানা থেকে কয়েক কদমের দূরত্ব তার বাথরুমের, তবুও যেন এতটুকু পার হতে রিশাদের শরীরে সবটুকু শক্তি খরচ হয়ে গেল। সে নিশার শরীরে নির্জনকে ধরে পরিষ্কার করে আবার বিছানায় ফিরতে গিয়ে অনুভব করলো তা পা দুখানি চলছে না, মাথাটাও ঝিমঝিম করছে, চোখ দুটো অন্ধকার হয়ে আসছে। বুঝতে পেরে রিশাদ কুজো হয়ে নির্জনকে ফ্লোরে বসিয়ে দিতেই নিজেকে আর সামলাতে পারল না। ধপাস করে কিছু পড়ে যাওয়ার শব্দে ধরফড়িয়ে উঠল মেহুস। ঘরে আলো জ্বলছে। বিছানায় রিশাদ, নির্জন নেই। বিছানা থেকে নামার আগেই নির্জনের কান্না শুনতে পেল সে। দ্রুত পায়ে বিছানা ছেড়ে সে নির্জনকে কোলে তুলে রিশাদকে দেখল। হুঁশ নেই মনে হচ্ছে। ভয় পেয়ে গেল মেহুস। নির্জনকে কোলে তুলে রিশাদের গালে হাত রাখতেই চমকে উঠল। জ্বরে গা পড়ে যাচ্ছে তার। মেহুস তাকে ডাকলো, সাড়া নেই। এই শুনুন, উঠুন, আপনার তো অনেক জ্বর। রিশাদের সাড়া নিয়ে অনেকবার ডাকার পরও আবার নির্জনেরও কান্না থামছে না। কি করবে না ভেবে না পেয়ে আবারও রিশাদকে ডাকলো। নির্জনকে কোলে রেখে রিশাদকে টেনে তোলা তার পক্ষে অসম্ভব। ভোর হয়ে এসেছে, রেহনুমা নিশ্চয়ই জেগে গেছে ভেবে আবার মেহুস দরজা খুলে রেহনুমাকে ডাকলো। রেহনুমা এলেও নির্জনকে থামাতে না পেরে মেহুস কান্নারত অবস্থাতেই তাকে বিছানায় বসিয়ে দিল। রেহনুমার সাহায্য নিয়ে রিশাদকে তুলে মেহুস বালতিতে করে পানি আনলো। শীত আবহাওয়াতেও মেহুস ঘেমে গেল রিশাদকে বিছানায় এক পাশ থেকে অন্য পাশ সরিয়ে নিতে। সুঠামদেহী লম্বা চড়া অচেতন রিশাদকে একটা মেয়ের পক্ষে একা নাড়ানো সত্যি খুব কষ্টদায়ক। তবুও মেহুস নিজ সাধ্যমতো তাকে ঠিক করে মাথায় পানি ঢালতে লাগলো। নির্জনের কান্না যখন বেড়ে দ্বিগুণ, তখন মেহুস বাধ্য হয়ে রিশাদের ফোনে হাত দিল। উপায় নেই আর মেহুস রিশাদের আঙুল ছুঁয়ে ফোন আনলক করলো। কিছুটা ইতস্তত করেই সে ম্যানেজার সাহেবকে কল করে রুমে ডাকলো। ছেলেটা ডিউটি শেষ করে রাতেই নিজের ফ্ল্যাটে ফিরে গিয়েছিল। বাড়িতে তার মা বাবা আছে। এত ভোরে কাউকে কিছু না বলে তার ঘর থেকে বেরিয়ে আসা দেখেই ঘাবড়ে গেলেন তারা। সকাল 8টা নাগাদ রিশাদকে নিয়ে চট্টগ্রাম হাসপাতালে ছুটোছুটি করছে মেহুস। সে নিজেই ডাক্তারদের সাথে কথাবার্তা বলছে। ম্যানেজার সাহেব জোর করে রেহনুমাকে হোটেলে রেখে এসেছে, নির্জনকেও তার কাছেই রেখেছে। মেহুসের কপালে চিন্তার রেখা স্পষ্ট। ডাক্তার বলছে রিশাদের জ্বর হঠাৎ করে নয়, আরও আগে থেকেই ছিল। মেহুস ভাবছে কি করে সম্ভব, এতদিন ধরে তারা একই ঘরে একই বিছানায় থাকছে। কই, তার তো কখনো মনে হয়নি রিশাদ একটিবারের জন্য জ্বরে আর্তনাদ করছে কিংবা একটু দুর্বল হয়ে বিছানায় গায়ে এলিয়েছে। তবে গত রাতে তার চুপচাপ শুয়ে পড়াটা চোখে লেগেছিল খুব। ডাক্তারের সাথে কথা বলে জানা গেল অনেকগুলো টেস্ট করাতে হবে, হয়তো কিছুদিন হাসপাতালেও থাকতে হতে পারে। অচেনা শহর, অচেনা পরিবেশ। মেহুস অতি শিক্ষিত না হলেও কিছুটা পড়াশোনা জানা, আবার হাসপাতালে কাজের সুবাদে ডাক্তারদের সাথে কথা বলাটাও সহজ। কিন্তু তবুও জড়তায় আছে সে প্রতি মুহূর্তে। রিশাদের অভিভাবকের জায়গাটাতে কে আছে ভেবে পায় না সে। এই সময় রিশাদের পাশে কার থাকা উচিত? জীবন্নেসাকে কি কল করবে? রিশাদের বাবা আছে, সে না দেখলেও শুনেছিল। বাবাকে ডাকবে নাকি ফুপুই যথেষ্ট? আবার মনে হলো সে নিজেই তো রিশাদের এই মুহূর্তে একমাত্র অভিভাবক, তার স্ত্রী। মন সায় দিল না মেহুসের। স্ত্রী বা স্বামী হলেই কেউ কারো অভিভাবক হওয়া যায় না। যেখানে সম্পর্কটাই আজ পর্যন্ত স্বাভাবিক হয়নি, সেখানে কেউ কারো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া অস্বাভাবিক। রিশাদের জ্ঞান ফিরলেও তার অবস্থা ভালো নয়। এই অবস্থায় তার বাবা মাকে জানানোটাই বুদ্ধিমানের কাজ হবে। অনেক ভেবে প্রথমে রেহনুমাকে আনতে ম্যানেজারকে পাঠানো হলো হোটেলে। রিশাদের আঙ্গুলের স্পর্শ নিয়ে ফোন পুনরায় আনলক করে প্রথমে ফোন করলো রাইমার নাম্বারে। সব শুনে রাইমা বলল একটু অপেক্ষা করতে, সে তার আব্বুকে জানাচ্ছে। মেহুসের তবুও চিন্তা কমল না। সে আবার কল দিল তার মাকে। মায়ের ফোন ব্যস্ত, লাইনে পাওয়া সম্ভব হলো না। মেহুসের ভালোবাসার কুঠুরিতে রিশাদের জায়গা নেই একটু, অথচ নির্দ্বিধায় ভাবন ঘরে সে ছাড়া আর কেউ নেই। আশ্চর্যজনকভাবে পরিস্থিতি মোড় বদলে দিচ্ছে জীবনের, তা যেন চোখের সামনে স্পষ্ট মেহুসের। সারাটা সকাল কাটল হাসপাতালের এক বদ্ধ কেবিনে রিশাদের পাশে বসে। কখনো জানালায় তাকিয়ে যতদূর চোখ যায় সবুজ পাহাড়ের দৃষ্টি, অথবা রিশাদের ঘুমন্ত ফ্যাকাশে মুখে। কাল রাতেও ওই মুখশ্রী ধারালো গাম্ভীর্যপূর্ণ ছিল। এক রাতেই যেন সকল গম্ভীরতা সমুদ্রের স্রোতের সাথে মিশে গেছে। মন ভার হয়ে আছে খুব। রেহনুমা নির্জনকে নিয়ে হাসপাতালে পৌঁছে আগে জানতে চাইল রিশাদের অবস্থা। ইমিডিয়েট শুধু ডেঙ্গু টেস্টই করানো গেল। রিপোর্ট দুপুরে দেখবে ডাক্তার, এরপরে হয়তো আবার বাকি টেস্টগুলোও করবে। মেহুস ভাবছে কিভাবে কি করবে। রাইমা তো আর কল দিল না। টাকা পয়সা বলতে রিশাদের দেওয়া 1008 টাকা ছিল মেহুসের কাছে। ম্যানেজার এসে সে বিপদ থেকে উদ্ধার করলো।
টাকার ব্যবস্থাও হয়ে গেল, অথচ সিদ্ধান্ত নেওয়ার মতো কারো খোঁজ পেল না। রেহনুমা বারবার কল দিচ্ছে তার ভাইকে, নো রেসপন্স। সকাল সকাল আজ উকিলের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে জেবুন্নেসার, তার সাথে আছে রিহান। মা জানে ছেলে তার সাথে উকিলের কাছে যাবে, কারণ মায়ের ডিভোর্সের সিদ্ধান্তে তার আপত্তি নেই। কিন্তু কেন নেই তা জেবুন্নেসা জানতে পারেনি গত 1 মাসে অনেক চেষ্টা করে। শুধু জানে তার ছেলে তার সিদ্ধান্তে একটু দুঃখী নয়। এমনকি রিশাদের কাছে রিহান বলেছে সে বিদেশে চলে যেতে চায়, আর মা চাইলে মাকেও সাথে নিয়ে যাবে। এতেই যেন জেবুন্নেসা নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখী মা বলে মনে হয়েছে। তার ছোট্ট ছেলেটা তাকে সাথে নিতে চাইছে। রিহানের এই চাওয়া যে কতখানি দুঃখ মাখা, কতটা যে বেদনায় ভরপুর তা অজানা রিহানের মায়ের। মায়ের জীবনে অতীত জানার পরে সে মনে মনে চাইতেও বাবা মরে যাক কিংবা তার জীবন থেকে হারিয়ে যাক দূরে কোথাও। এমন বাবা তার চায় না। প্রাচুর্যে ভর্তি জীবনটাতে সব আছে, শুধু তার মায়ের মানসিক শান্তি নেই। অর্থ অহংকার সব আছে, কিন্তু তার মায়ের সম্ভ্রম নেই। ছেলে হয়ে মায়ের জীবনের দুঃসহ যন্ত্রণাদায়ক স্মৃতিকে নিজের মনে জমিয়ে রেখে বেঁচে থাকা বড় কষ্টকর। তার চেয়েও কষ্টকর হিংস্র পশুর ন্যায় বাবা নামক মানুষটার কাছে থাকা। তাই সে রিশাদের কাছে গিয়েছিল। বারংবার রিশাদের পা ধরে বলেছিল, দাদা ভাই, আমাকে একটা সুযোগ করে দাও বিদেশে গিয়ে পড়াশোনা করার। আমি বড় হয়ে তোমার সব ঋণ শোধ করে দেব। প্লিজ আমাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দাও। রিশাদ নিজেও বাবার অর্থবিত্তের বলয় ছেড়ে বেরিয়ে এসেছে অনেক আগে, তা জানে না তার ভাই বোন দুটো। সেদিন নিজের বুকে কষ্ট লুকিয়ে ভাইটাকে সে বলেছিল চেষ্টা করব সাধ্যমতো। জেবুন্নেসা উকিলের কাছে আসার আগেই রাইমার ফোন পেল। রিশাদের অবস্থা জানতে সে রেগে গেল রিশাদকে কেন ঢাকায় আনছে না বলে। জেবুন্নেসার এই রাগের কথা মেহুশ পর্যন্তও পৌঁছল, কিন্তু বাকি রইল রিশাদের বাবার একটা ফোন কলের। রাইমা তার বাবাকে কি জানায়নি? সন্ধ্যার ব্যস্তময় ঢাকা শহরে গাড়ির হেডলাইটের আলোগুলো জোনাকির আলোর মতো মনে হচ্ছে। গাড়ির সিটে মাথা এলে চোখ বন্ধ করল মেহুইশ। সারা দিনটা তার রিশাদদের বাড়িতে কেটেছে নির্জনকে নিয়ে। একটু আগে রিশাদ ফোন করে তাকে ধমকেছে খুব। কেন সে ওই বাড়িতে গেল সেই অপরাধে তাকে এই মুহূর্তে হাসপাতালে পৌঁছানোর হুকুম দিয়েছে রিশাদ। নির্জনটা ঘুমিয়ে পড়েছে বলে রায়মার কাছে রেখে এসেছে তাকে। হাতে কিছু টাকা থাকায় রিশাদদের বাড়ির সামনে থেকে ক্যাবে উঠেছে। অসুস্থ মানুষ অর্ধেক দিন নিথর পড়ে থেকেও এখন কি তেজি সুরে ধমকালো তাকে। ম্যানেজারের কারণে দ্রুতই প্লেনে করে ঢাকা এসেছে তারা। তারপরে জেবুন্নেসা রিশাদকে হাসপাতালে ভর্তি করে ইমার্জেন্সি সকল টেস্ট করিয়ে নিয়েছে। আধা ঘন্টার মতো হলো রিশাদকে কেবিনে দিয়েছে। তাতেই লোকটা দুনিয়া উল্টে পাল্টে ফেলার চেষ্টা করছে। গাড়ি এসে হাসপাতালে থামলে মেহুশ ভাড়া মিটিয়ে নেমে পড়ল। হাতে থাকা 5টাতে তার ফোন, কিন্তু কাকে ফোন করবে বুঝে আসছে না। হাসপাতালে রিশাদের সাথে বড় মামা আর জেবুন্নেসা আছে এমনটাই বলেছে রেহনুমা। জেবুন্নেসার ফোন নম্বরও দিয়েছে, কিন্তু কল করবে কি করবে না ভেবে রিশাদকেই ফোন দিল। ওপাশ থেকে গলা শোনা গেল, এখনও এলে না কেন? এসেছি, কোন ফ্লোরে আছেন? 3 তলার প্রথম কেবিন। বলেই কল কেটে দিল রিশাদ। মেজাজ খারাপ হলো মেহুইশের। যেখানে কল সে কাটবে সেখানে লোকটা নিজেই কেটে দিল। যাচ্ছে তাই সব স্বভাব এই লোকের, এমনটাই মনে হলো মেহুইশের। সে লিফটে ঢুকে 3 তলায় যাওয়ার জন্য সুইচ টিপতেই চোখে পড়ল ইভান দাঁড়িয়ে আছে সামনে। না, সে লিফটের ভেতরে নয়, বাইরে দাঁড়ানো। বুকের ভেতর কিছু একটা ছ্যাদ করে উঠল। কয়েক সেকেন্ডের পলকহীন চাহনি পর তারপরই লিফট থেকে বেরিয়ে আসার আগেই দরজা বন্ধ হয়ে গেল। দ্রুত লিফট অফ করতে গিয়ে 5ম তলার সুইচে চাপ লাগলো। দম বন্ধ হয়ে আসছে মেহুশের। দুনিয়া উলটপালট হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডেই। এ কী হলো? ইভান এখানে কি করছে? কান্না পাচ্ছে তার। দরজাটা ভেঙে ফেলতে ইচ্ছে করছে। লিফট 5ম তলায় থামতে মেহুশ বেরিয়ে সিঁড়ি বেয়ে আবার নিচতলায় যাচ্ছে। ওপর নিচ করে করে প্রায় আধা ঘন্টা যাবৎ সে 5 তলা বিল্ডিংটাকে তন্ন করে খুঁজেছে। ইভানের ছায়াটারও দেখা পায়নি সে আর। কান্নার দমক এতক্ষণ যাবৎ গলায় কাটার মতো আটকে ছিল। তা হঠাৎ করে জেবুন্নেসার ডাক শুনে ছিটকে বেরিয়ে এলো। 1ম তলায় সিঁড়ির গোড়ায় পা ছড়িয়ে বসে কান্না করতে লাগলো সে। প্রিয় মানুষ হারিয়ে ফেলা প্রিয় মানুষটাকে আজ কতদিন পর আজ চোখের সামনে দেখতে পেল, অথচ তাকে ছুঁয়ে দেখার ক্ষমতা হলো না। তার গলার স্বর, তার চোখে চোখ রাখা সবই দুঃস্বপ্নের মতো হয়ে গেল। কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? জেবুন্নেসা পাশে দাঁড়িয়ে প্রশ্ন করল, কিন্তু মেহুশের কান্না থামল না। জেবুন্নেসা কি করবে ভেবে না পেয়ে একটু কুঁজো হয়ে বাহু ধরল মেহুশের। কি হয়েছে তোমার? তুমি নাকি অনেকক্ষণ আগে এসেছো? রিশাদ বলল। জেবুন্নেসার বলা কথা শুনতেই যেন মেহুশের হুঁশ এলো। সে বসা থেকে উঠে সোজা দাঁড়ালো। ওড়না টেনে টুনে জামাটাকে ঝেড়ে ঠিক করে দাঁড়ালো। বা হাতে 2 গালের পানি মুছিয়ে নিজেকে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো, কিন্তু ফোপানো তখনও পুরোপুরি তার বন্ধ হয়নি। মেহুশের আচরণে আশ্চর্য হলো জেবুন্নেসা। মেয়েটা এমন করছে কেন আচানক, তার বোধগম্য হচ্ছে না। এদিকে মেহুশের মস্তিষ্ক বলছে তার ফোন কি এতক্ষণ বাজছিল? সত্যিই বেজেছিল ফোনটা তার? জেবুন্নেসার সামনে আসার আগেও সে পার্থিব সব কিছু ভুলে যেন অন্য জগতে চলে গিয়েছিল। কি হয়েছে একটু আগে মনে নেই, শুধু মনে পড়ছে রিশাদ তাকে যেতে বলছে উপরে। কোন ফ্লোরে যেন বলেছিল? আন্টি, উনি কোন ফ্লোরে?
জীবনেশ্বর তীক্ষ্ণ নজরে দেখছে মেহুষকে। মেয়েটার কি মাথায় গণ্ডগোল আছে কোনো প্রকার? পাগল টাগল নয়তো আবার? কে জানে রিশাদ একে কেন ধরে এনেছিল? বিয়ের জন্য দুনিয়ায় মেয়ের এতই কি অভাব ছিল নাকি? তবুও যদি মেয়েটার অন্য কোথাও অ্যাফেয়ার না থাকতো। এসব ভাবতেই বিরক্ত লাগলো জীবনেশ্বর। আন্টি, মেহুষ আবার ডাকলো। 3 তলায়। জীবনেশ্বর আরও কিছু বলবে তার আগে মেহুষ সিঁড়ি বেয়ে যেতে লাগলো। হাফ সাইকো মেয়ে একটা। বিড়বিড় করতে করতে জীবনেশ্বরও চলে গেল। কেবিনের দরজায় মুখটা কাচুমাচু করে দাঁড়িয়ে আছে মেহুষ। আবারও ধমক খেয়েছে সে রিশাদের কাছে উপরে আসতেই। আধো ঘন্টা আগে ফোন করে ফ্লোরে জেনেও লাপাত্তা তাতেই রিশাদ চিন্তিত হয়েছিল। লাগাতার ফোন করেও যখন মেহুষের হদিশ পেল না তখনই সে জীবনেশ্বর বলেছিল মেহুষ ফোন করেছিল অনেক আগে। কত নম্বর ফ্লোরে আছি তা জেনে এখনও সে পৌঁছায়নি। আপনি কি একটু দেখবেন সে হাসপাতালে আছে কি না? জীবনেশ্বর অবাক হয়েছিল তখন রিশাদের কথা শুনে, কিন্তু এখন তার মনে হচ্ছে মেয়েটা পাগল তা রিশাদ জানে, তাই ওরকম চিন্তিত ভঙ্গিতে কথাগুলো বলেছিল। নির্জনকে নিয়ে আসুনি কেন? রিশাদ প্রশ্ন করল মেহুষকে। আহ রিশু, কী শুরু করেছো? মেয়েটাই ভর সন্ধ্যায় এসেছে, আবার বলছো বাচ্চাটাকেও আনার কথা। এই চেঞ্জিং ওয়েদারে অসুস্থ হয়ে পড়বে তো। রিশাদের মামা কথাটা বলে তাকালেন জীবনেশ্বর দিকে। তিনি এসেছেন রিশাদকে হাসপাতালে আনার পরপরই। সেই থেকে এক পাও নড়েননি সাথে জীবনেশ্বর। কিন্তু এবার মামা সিঙ্গেল সোফাটা থেকে উঠে দাঁড়ালেন। রিশাদের বউ, তুমি তো রাতে এখানেই থাকবে। খেয়াল রেখো তার আর কোনো প্রয়োজন পড়লে তৎক্ষণাৎ আমাকে অথবা জীবুকে ফোন দিবে। মেহুষের উদ্দেশ্য কথা বলেই মামা জীবনেশ্বরকে বললেন, চল আমরা বাসায় যাই এখন। আমি এখানেই থাকবো ভাইয়া, বাচ্চাদের মতো জেদি কণ্ঠে বলল জীবনেশ্বর। রিশাদ আর তার মামা দুজনে বিস্মিত হলেন। রিশাদ বোঝে তার খালা মুখে যতই কটুবাক্য বলুক না কেন মনে মনে সে রিশাদের ব্যাপারে খুবই পজিটিভ। কিন্তু রাতে এখানে মেহুষ ছাড়া অন্য কারো থাকাটা অপ্রত্যাশিত। মামা অবুঝ নন, তিনি জোর করে জীবনেশ্বরকে সাথে করে নিয়ে গেলেন। রিশাদের মামা খালা যেতেই মেহুষের অস্বস্তি বেড়ে গেল। এতদিন এক ঘরে একসাথে থেকেও এতটা অপ্রস্তুত সে কখনো হয়নি। রিশাদের হাতে ক্যানোলা ড্রিপ লাগানো। একজন নার্স এসে রিপোর্টস হাতে দিয়ে গেল মেহুষের। রিশাদকে যে ডক্টর দেখেছেন তিনি আপাতত হাসপাতালে নেই, কাল সকালে আসবেন তিনি। তাই রিশাদ বলল, আজ আর রিপোর্টও দেখাবে না অন্য কোনো ডাক্তার। মেহুষের অত সাহস কই, সে কিছু বলবে তাই চুপই রইল। মাইমুনা ফোন করেছিলেন মেয়ের সাথে কথা বলতে, তখনই জানতে পারেন মেহুষরা ঢাকায়। তিনি আর ধৈর্য রাখতে পারেননি মেয়েকে না দেখে থাকার। মেয়াদকে নিয়ে হাজির হন হাসপাতালে। অনেকটা সময় মা মেয়ে কেবিনের বাইরে দাঁড়িয়ে কথা বলে যখন কেবিনে ফিরল তখন রিশাদ প্রথমেই বলল, গোপন কথা এখনও কিছু বাকি থাকলে শেষ করে এসো, এখানে কোনো কাজ নেই তোমাদের। মেহুষ কিছু বলবে তার আগেই মাইমুনা বলল, গোপন কথা না বাবা, তুমি অসুস্থ তাই তোমার যেন ডিস্টার্ব না হয় সেই জন্য বাইরে হয়েছে থাক, আর বলতে হবে না। আরও কথা থাকলে বলে আসেন, আমার সমস্যা নেই। আর তোমাকে বলছি, কাল সকালে নির্জনকে দিয়ে গেলে তোমার বাড়িতে যাবে। খান বাড়ির ত্রিসীমানাও যেন ছায়া না পড়ে তোমার কিংবা আমার ছেলের। রিশাদের কথায় মা মেয়ে দুজনেই ভেবাচাকা খেয়ে গেছে। মিয়া চুপচাপ দাঁড়িয়েছিল কেবিনে। রিশাদের কথা শেষ হতেই মাকে বলল, যাওয়া যাক। মেহুষ তার ভাইকে ধরেও টুকটাক কথা বলল। তারা চলে যেতে রিশাদ ডাকলো, এদিকে এসো। জি। বাংলা বোঝো না? জি। ডোর লক করে এদিকে এসো। মেহুষ ভেবে পায় না একজন অসুস্থ মানুষ এভাবে কেন ডাকবে। ডাকার ধরন এত ভিন্ন কেন? ভয়ে ভয়ে সত্যি সে দরজাটা লক করে রিশাদের সামনে গিয়ে দাঁড়ালো। ক্যানোলা লাগানো হাতটা দিয়ে মেহুষের একটা হাত চেপে ধরল রিশাদ। রাগে তার চোখ মুখের রং বদলে গেছে। অসুস্থ দুর্বল মানুষের গায়ের জোর এত বেশি হয় কি করে? মেহুষের মনে হলো তার হাতের হাড়টা ভেতর থেকে ভেঙে টুকরো হয়ে যাচ্ছে। আমাকে নিয়ে এত ভাবার সাহস হয় কি করে? আমার বাবাকে ফোন করার তুই কে? আমি বলেছি আমার বাবাকে খবর দে, আমার 14 গোষ্ঠীকে ডেকে আমার চিকিৎসা করা। কোন ভয়ে সবাইকে জানিয়েছিস? আমি অসুস্থ হয়ে মরে গেলেই বা কি তোর বিয়ের দেনমোহর আমি আগেই পরিশোধ করে দিয়েছি। আমি মরলেও তুই শুধু দেনমোহর না, আমার ভাগের সম্পত্তি যা আছে তা থেকেও ভাগ পাবি। আর কোনোদিনও আমার অসুস্থতা কিংবা অসহায়ত্ব দেখে খানবাড়ির কোনো কাকপক্ষীকেও খবর দিবি না, অন্যথা তোর ঘাড়ে বিপদ ছাড়া আর কিছুই জুটবে না। কথা শেষ করে তবেই রিশাদ হাত ছাড়ল মেহুষের। চমকপ্রদ জীবনটা আরও এক চমক দেখালো মেহুষকে। কারো উপকার করতে গেলেও যে এমন ব্যথা পেতে হয়, অপমানিত হতে হয়, তা শুধু রিশাদের কাছে জানল সে। লোকটার কোনো রকম মানসিক সমস্যা আছে কি না তা জানতে ইচ্ছে করছে। হাতটা চেপে ধরে যতটা ব্যথা লেগেছে তার চেয়ে দ্বিগুণ সে মনে মনে কষ্ট পেয়েছে। সন্ধ্যা ইভানকে দেখে মনের ভিতর যে ক্ষত তাজা হয়েছিল সেই ক্ষতের ব্যথাও এখন অনুভব হচ্ছে না তার। কেশমা মন খারাপ করে বসে আছে হোটেলের 3 তলায়। বিলিয়ার্ড খেলার বোর্ডের পাশেই একটা চেয়ার এনে বসেছে।
এখানে আজকে খেলছে না কেউই, তাই জায়গাটা নীরব। মন খারাপের সময় নীরবতার চেয়ে ভালো কোনো ওষুধ আর নেই। সমুদ্র তীরে হাঁটলে সমুদ্রের হাওয়া আর লাল কাকটার পালিয়ে বেড়ানো দেখলেও মনটা ভালো হয়, কিন্তু এখন তার হাঁটার ইচ্ছেটাই নেই। রিশাদকে সে বন্ধুর মতো ভালোবাসে। রিশাদের অসুস্থতা সত্যি তাকে কষ্ট দিচ্ছে খুব, কিন্তু এ কথা মুখে বলে প্রকাশ করার মতো নয়। ম্যানেজার সাহেব এখনও ফেরেনি ঢাকা থেকে, তাই রিশাদের খোঁজটাও সে ঠিকঠাক মতো নিতে পারছে না। রিশাদকে ফোন করবে করেও মনে হলো করা উচিত হবে না। হাসপাতালের নিস্তব্ধতা কতখানি ভুতুড়ে লাগতে পারে তা যেন মেহুইশ আজই জানল। হতে পারে তারা ভিআইপি এরিয়ার বলেই এতটা শান্ত পরিবেশ পেয়েছে। রিশাদকে রাতের খাবারের স্যুপ ছাড়া কিছুই দেওয়া হয়নি। মেহুইশ নিজ হাতে খাইয়ে দিয়েছে তাকে, কিন্তু নিজে না খেয়ে থাকার ইচ্ছে ছিল। রিশাদ তা হতে দেয়নি। সে নিজে একজন নার্সকে ডেকে খাবার আনিয়েছে এবং ধমকের সাথে মেহুইশকে খেতে বলেছে। প্রথম যে ধমকগুলো মেহুইশের খুব বিশ্রী অপমান বলে মনে হতো, আজকাল সেই ধমকই তার কাছে শাসন মনে হয়। রিশাদের আচরণই এমন রুক্ষ। সে কোমল সুরে কাউকে কিছু বোঝাতে পারে না। ধমক খেয়ে প্রথমে খারাপ লাগলেও পরে হাসি পায় মেহুইশের। লোকটার রাগ আর জেদের ভাণ্ডার সম্পূর্ণভাবে খুলতে পারলেও ভালোবাসার ভাণ্ডার তার জেদের আড়ালে লুকানো আছে। রাতের খাওয়া শেষ হলে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছে মেহুইশ, আর রিশাদ বসে ফোন কলে তার কাজের খবরাখবর নিয়েছে। ম্যানেজার সাহেবকে বলা হলো সে দুদিনের মধ্যেই কক্সবাজার ফিরছে। কথাটা শুনে চকিতে তাকালো মেহুইশ। সে সবেমাত্র করিডোর থেকে কেবিনে ঢুকেছিল। ডাক্তার এখনও রিপোর্ট দেখেনি, কবে হাসপাতাল থেকে ছাড়বে তাও জানা নেই। রিশাদের উদ্দেশ্যে কথাটা বলল মেহুইশ। কান থেকে ফোনটা নিচে নামিয়ে নিল রিশাদ। কবে ছাড়বে, কতদিন রাখবে সেটা আমি ঠিক করে নেব। বেয়াদব লোক বিড়বিড় করল মেহুইশ। কিছু কি বললে? না। গুড, এদিকে এসো। ভালো বিপদে পড়া গেল। লোকটা যখন তখন বলে বসে কাছে আসার কথা। মেহুইশ ভাবে অন্য কিছু। রিশাদ তাকে আবারও ডাকতেই সে বেডের কাছে যায়। তাকে অবাক করে দিয়ে রিশাদ তার হাত ধরে টেনে বসায় বিছানায়, কোমর জড়িয়ে ধরে ইশারা করে শুয়ে থাকতে। কাপড় ভেদ করেও যেন সেই স্পর্শ কাঁপিয়ে তুলল মেহুইশের ভেতরটা। তীরে হাওয়ায় বেগ পা হতে মাথা অবধি ঝড় তুলে দিল। নিঃশব্দে গায়ে এলিয়ে দিল মেহুইশের রিশাদের বেডে। গা ঘেঁষে রিশাদও শুয়ে পড়ল চুপচাপ তার পাশে। আলোয় 4-5 দিনের মতো আলোকিত কেবিনটাতে ঝুপ করে নেমে এলো একরাশ নীরবতা। এই নীরবতায় দুটি মানুষের নিঃশ্বাস ছন্দ তুলে ঘরময় পায়চারি করছে যেন। সারাদিন অবিশ্রান্ত চিন্তা, দুঃখ আর আতঙ্ক সব নিমিষে ঘুমের রাজ্যে হারিয়ে ফেলল নিজেদের। মাঝরাতে গঙ্গানির শব্দে ঘুম ছুটে গেল মেহুইশের। নড়ে চড়ে উঠে বসতেই দেখল রিশাদের মুখটা লাল হয়ে আছে। শরীরের উত্তাপ স্পর্শ করার মতো নয়। ঘুমানোর সময় রিশাদ তাকে জড়িয়ে রাখলো, জ্বরের তাপে হয়তো নাকাল হয়ে তাকে ছেড়ে দিয়েছিল। মেহুইশ খেয়াল করলো রিশাদ বেডের একদম কিনারায় হয়তো আরেকটু হলে গড়িয়েই পড়বে। কপাল গা ছুঁয়ে দেখে তাড়াতাড়ি রিশাদকে টেনে বেডের মাঝামাঝি শুয়ে দিল। ফোন হাতে নিয়ে দেখলো রাত তখন 2টো পেরিয়েছে। সারা রাত ওই নার্স আয়া থাকে হাসপাতালে, কিন্তু ডাক্তার পাবে কিনা ভেবে নিজে মেডিসিন চেক করলো। ওষুধের নামগুলো অচেনা তার কাছে, তাই অন্য পন্থা অনুসরণ করলো। মগ ভর্তি পানি আর রিশাদেরই পকেট থেকে তার রুমাল বের করলো। জলপট্টি দিল, অনেকটা সময় কাজ হলো না। বোকার মতো কেবিনে বসে থেকে জলপট্টি দেওয়া সমাধান নয় মনে হতেই কেবিন ছেড়ে বের হলো সে। একজন ডক্টর একটু আগেই নাকি 4র্থ তলায় রাউন্ডে ছিলেন। এই মধ্যরাতেও ডক্টর আছে শুনে মেহুইশ আর দেরি করেনি। সে গেল ডাক্তারের খোঁজে এবং পেয়েও গেল ডাক্তারকে। কিন্তু তিনি শিশু বিশেষজ্ঞ, তবু মেহুইশের জোড়াজুড়িতে এসে রিশাদের চেক আপ করলেন। অবস্থা ঠিক নেই বুঝতে পেরে এই মাঝরাতে অন্য এক ডাক্তারকে কল দিলেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন দিয়ে রিশাদের কিছুটা পরিবর্তন দেখে তবেই গেলেন তিনি। যেতে যেতে এও বলে গেলেন, নতুন বিবাহিত মনে হচ্ছে। ছেলেটা ভাগ্যবান, এত যত্নশীল একটা বউ পেয়েছে। ভয় পেও না, তোমার স্বামী সুস্থ হয়ে যাবেন। 22 বছরের জীবনে মেহুইশের আজই প্রথম মনে হলো সে বিবাহিত। সত্যি সে তার অপ্রিয় মানুষ অপছন্দের স্বামীর চিন্তায় আজ চিন্তিত ছিল খুব। এখনও আছে কিছুটা চিন্তা, তবে খানিকটা কম। লোকটার প্রতি মায়া পড়েছে কি না জানে না সে, তবে অভ্যাসে জড়িয়ে গেছে এটা বোঝে। ক্লান্তি আর ঘুম ভরা চোখ নিয়ে রিশাদের মুখের দিকে তাকিয়ে রইল সে কিছুক্ষণ। কয়েক ঘন্টা আগেও এই লোক তাকে বকেছে, ধমকেছে, আর এখনই সে লোকটার সেবা করছে। বিয়ে সত্যিই পবিত্র বন্ধন, যদিও তাদের জোর জবরদস্তির বিয়েটা কতটা পবিত্র তা সে জানে না। তবে এটা বৈধ হালাল খাবারে যেমন বরকত থাকে, রহমত থাকে, তেমনি বৈধ সম্পর্কেও। যে বিয়েটাকে সে মানতেই চায়নি, সেই বিয়েটার মাত্র 2 মাসের মাথায় সে মেনে নিয়েছে। আবার এই বৈধ সম্পর্কেও মানুষ একসাথে থাকতে পারে না। ভাবনায় বিভোর হয়ে রাতটা কখন ভোর হয়েছে বোঝা গেল না। হাসপাতালের পাশে হয়তো মসজিদ, তাই আজানের ধ্বনি স্পষ্ট শোনা গেল। বাড়তি কাপড় ওড়না না থাকা সত্ত্বেও উজু করে নামাজ আদায় করলো আর মনে মনে বলল, কবুল করার মালিক আল্লাহ। ফজরের পরপরই রেহনুমা ফোন করলো, সে খানবাড়িতেই আছে রাইমা নির্জনের সাথে। তার কিছুক্ষণ বাদে ফোন করলো জেবুন্নেসা, করলেন মাইমুনাও।
মেয়ে শুধু অবাক হলো এই ভেবে রিশাদের অবস্থা সম্পর্কে সবাই অবগত। রিশাদের বাবা কি জানেন না কিছু? না জানার তো কথা নয়, তার পুরো পরিবার যেখানে সব জানে, নাকি বাবার সাথে তার কোনো সম্পর্কই নেই। সে একবার শুনেছিল বাবা ছেলের মধ্যেও মনোমালিন্যতা, আর সেই কারণে রিশাদ চট্টগ্রামে চলে গেছে। কিন্তু এতটা দূরত্ব রিশাদের পরিবারের ভেতরকার বন্ধন কেমন তা মেহুষের জানার কথা নয়। বলা যায় জানার মতো সুযোগ কখনো হয়নি, আর না সে আগ্রহী ছিল। রিহান স্কুলে যাওয়ার পথে এসে রিশাদকে দেখে গেছে। রিশাদের পুরো শরীরে দানাদার কিছু বেরিয়েছে, আর তার সকল প্রমাণ টেস্ট রিপোর্ট চেক করে জানা গেল ডেঙ্গু হয়েছে। হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছে ডাক্তাররা, কিন্তু রিশাদ জেদ ধরে বসে রইল কালকে সে চলে যাবে। তার জেদে কথা বলার সাহস দেখালো মেহুষ। সেও জোর গলায় বলল, আমি কোনো রোগীর সাথে ফিরতে চাই না। হয় হাসপাতালে থাকবে, না হয় আমি নির্জনকে নিয়ে মায়ের বাসায় থাকবো। কথাটা বলেই আবার তার মনে হলো, এ জেদ সে কেন দেখালো? তার তো বাবার বাড়ি বলতে রিশাদের দেওয়া বাড়িটি ছাড়া কিছুই নেই। কিন্তু কাজ হয়েছে তার কথা। রিশাদ কিছু সময় চুপ থেকে বলেছে, হাসপাতালে থাকলে ছোটবেলা থেকেই আমার দম বন্ধ লাগে। আমার সব ট্রিটমেন্ট বরাবরই বাড়িতে থেকে হয়েছে। কথাটা বলার সময় তার আওয়াজ ক্ষীণ হয়ে এসেছিল। মহেশ বুঝেও বুঝল না তার সমস্যাটা, কিন্তু জীবন্যাসও কেবিনে থাকায় বুঝল সমস্যাটা কোথায়। রিশাদ এখন বাবার ছায়াতলে নেই, বাবার অর্থের সাগরেও সে থাকছে না। বাড়িতে সব জোগাড় যন্ত্র করতে অনেক খরচ, যা হয়তো রিশাদ করতে পারবে না অথবা করতে চাচ্ছে না। রিশাদ যে তার মতোই আর খানবাড়িতে যেতে চায় না তা জীবনেসা শুনেছে রাইমার কাছে। আচ্ছা বাবা, তুমি 3 কি 4 দিন থাকো শুধু। শরীরটা একটু বেটার হলে আমরা ডাক্তারকে বলবো বাসায় নেওয়ার কথা। এখন তো দেখছই হুটহাট অবস্থা খারাপ হচ্ছে। তোমার তো অন্তত নির্জনের কথা ভেবে সুস্থ হওয়া লাগবে। কাজে দিয়েছে কথাগুলো। রিশাদ চুপ মেরে গেছে। সত্যি তাকে ছেলের কথা ভাবতে হবে। মাথার উপর আরও কিছু দায় আছে, রিহান, রাইমা আর মেহুষের ভবিষ্যৎ নিয়ে। দেহের ক্ষয় হলেই তার দুনিয়া অন্ধকার ভেবে সে আর কথা বাড়ালো না। জীবনেসা যাওয়ার সময় 1020 টাকা দিল মেহুষের হাতে। রিশাদের অভিভাবকের জায়গা এখন শূন্য। কখন কি লাগবে না লাগবে তা মেহুষের পক্ষে ঠিকঠাক দেখা সম্ভব নয়, এটা ভেবে জীবনেসা নগদ টাকাটা দিয়ে গেল। সে বাড়ি ফিরে নিজের অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে কাল নিয়ে আসবে আরও কিছু। বড় হাসপাতালে বড় খরচ আজ ঠিক গায়ে লাগার মতো বেশ অনুভব করলো জীবনেসা। সামান্য একটু সর্দি জ্বরেও হাজার হাজার টাকা খরচ করে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করে অভ্যস্ত। আজ তাদের হিসেব করতে হচ্ছে দুদিনে কতটা টাকা খরচ হলো। এই মুহূর্তে মনে হলো রাশেদ খান মানুষটা সত্যিই জঘন্য। তার কারণে এই টাকার সমুদ্রে ভাসার অভ্যেস তাদের হয়েছে। জীবনেসা ওবায়দুলকে ভালোবেসে এই অর্থের পাহাড় ছেড়ে জীবনযাপন করা শিখেছিল, কিন্তু এই জঘন্য লোকটাকে শেষ করার জেদ তাকে আবারও অর্থ আর প্রতিপত্তির অহমিকা শিখিয়ে দিয়েছে। জীবনেসা চলে গেছে, রেহনুমা এসে দেখে গেছে রিশাদকে। নির্জনকে রেখে গেছে দিনের জন্য, রাইমা কিংবা রেহনুমা এসে আবার নিয়ে যাবে রাতে। দিন কাটছে বন্দি হয়ে মেহুষের। মেহুষ অবশ্য সুযোগ পেলে বাইরে থেকে হেঁটে আসছে নির্জনকে নিয়ে। বারবার মনে হচ্ছে ইভানকে সে আবার দেখতে পাবে। কিছু কথা বলা জরুরি, সামনাসামনি মুখোমুখি। যতই সে রিশাদের সাথে সংসার সাজাক, মনের ভিতর ইভানকে হারানোর ক্ষত সারা জীবন রয়ে যাবে। অস্তমিত সূর্যের পানে চেয়েও তার প্রথমে ইভানেরই কথা মনে হবে। প্রথম প্রেম, প্রথম ভালোবাসা তার জীবনে ইভানই নিয়ে এসেছিল। বেরং অসচ্ছল জীবনের প্রথম সচ্ছলতা ইভানের হাত ছুঁয়ে এসেছিল তার। নির্জনের বয়স 5 মাস শেষের দিকে। ইদানিং তাকে দুধের পাশাপাশি কলা, খিচুড়ি এটা সেটা দেয় রেহনুমা। আজ সারাটা দিন হাসপাতালে রাখবে ভেবে মেহুষ একটু কলা দিল তার মুখে। রিশাদ ঘুমের ওষুধের কারণে ঘুমে ঢুলু ঢুলু চোখে তাকিয়ে দেখছে তাদের, আর বিড়বিড় করছে, তুমি কেন তার মা হলে না? 3 দিন থাকার পর রিশাদের শরীরের অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। এই 3 দিনে মেহুষকে নতুন করে সংসার পাততে হয়েছে হাসপাতালের কেবিনেই। বাইরের জীবন তো সে আরও আগেই ভুলে গিয়েছিল, এবার অভ্যস্ত হয়েছে পুরোপুরি বন্দি জীবনে। 4র্থ দিন সকালে ডাক্তার জানালো রিশাদ বাড়ি ফিরতে পারবে, তবে প্রতিদিন একবার করে আসতেই হবে। কিছু ইঞ্জেকশনস আর চেক আপ রয়ে গেছে। রিশাদ রাজি হলো, তবুও সে হাসপাতাল থেকে বের হতে চায়। হাসপাতালের নাম ডিসচার্জ করতেই তারা উঠল মেহুষদের বাড়িতে। রিশাদের আচরণে কিছুটা নম্রতা এলো এবার। বাড়ি পৌঁছে এসে শাশুড়িকে সালাম দিয়েছে, এমনকি হাল তবিয়তও জিজ্ঞেস করেছে। পুলকিত হয়েছে মাইমুনা। মনে মনে আরও প্রার্থনা করলেন রিশাদের সাথে মেহুষের সংসারটা যেন সুখের হয়। রিশাদের অসুখ ভালো হয়ে গেল তার সংসার জীবনে। এক ধাপ এগিয়ে গেল মেহুষের সাথে তার সম্পর্ক। অস্বাভাবিক আচরণগুলো বদলে গিয়ে অতি সাধারণ স্বামী স্ত্রীর মতো হয়ে উঠেছে। রিশাদের আমূল পরিবর্তন খুশি করলো সবাইকে। তবুও একটা রহস্য মেহুষের জীবনে রয়ে গেল, তা হলো রিশাদের বাবার নিখোঁজ হওয়া। সাগরের ঢেউর সাথে বাতাসের সুরসুর শব্দে গর্জন কানে তালা লাগিয়ে দিয়েছে। নির্জনটা এখন আর আগের মতো চুপটি করে থাকার বাচ্চা নয়। বয়সের সাথে সাথে তার চঞ্চলতা বেড়ে গেছে অনেক। সারা ঘরে জিনিসপত্রে ছড়াছড়ি করে খেলাটাই তার বেশি প্রিয়। হোটেল ছেড়ে আবারও মেহুষরা তাদের পাহাড়ি বাড়িতে চলে গেছে। কালকে নির্জনের প্রথম জন্মদিন, আর সে কারণেই আজকে আবার হোটেলে আসা তাদের। রিশাদ ছোটোখাটো একটা পার্টির আয়োজন করেছে ছেলের জন্মদিন উপলক্ষে। আজ নির্জনের 1 বছর পূর্ণ হলো, আর মেহুষের বিয়ের 9 মাস।
রিশাদ যখন ডেঙ্গু জ্বর সেরে আবার চট্টগ্রামে ফিরল তখন মেহুইশ নিজে থেকে রিশাদের কাছে কিছু কথা বলেছিল। কথাগুলো ছিল এমন, বিয়েটাকে আমি অস্বীকার করব না, কখনো করার মতো অবস্থাও নেই, শুধু একটা অনুরোধ রইল আমার। রিশাদ মনোযোগ সহকারে শুনতে চাইল মেহুইশের অনুরোধ। জোর খাটিয়ে বকে ধমকে শাসন করা যায়, কিন্তু সুন্দর একটা সম্পর্ক তৈরি করার প্রথম শর্ত সম্মান, দ্বিতীয় শর্ত ভরসা। ভালোবাসা না থাকলেও সম্মান আর ভরসার জোরে সুন্দরভাবে অপছন্দের ব্যক্তির সাথেও সংসার করা যায়। তাই আমার অনুরোধ, আমাকে আমার যোগ্য সম্মান আর ভরসাটুকু দেবেন। আমি পালিয়ে যাব না, আর না আপনার সন্তানকে কখনো অবহেলা করব। সেদিন রিশাদ চুপচাপ মেহুইশের মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনেছিল। জবাবে কিছু বলেনি, তবে কাজে দেখিয়েছে সবটা। সে তার উগ্র মেজাজকে মেহুইশের সামনে যতটা সম্ভব শান্ত রেখেছে। হাসিখুশি সংসার চলছে তাদের, আর রেহনুমা প্রচণ্ড সুখী জীবন কাটাচ্ছে। কেউ নেই নেই করেও তার সংসারে এখন ছেলে বউ নাতি সব আছে। পাহাড়ের বুকে বুনো সুগন্ধি ফুলের মতো রেহনুমার মন করা এক সংসার পেতেছে মেহুইশ আর রিশাদের সহযোগিতায়। অনেক সমস্যা বাধা পার করে জীবননিসা আর রিহানের বিদেশ যাবার ব্যবস্থা করেছে রিশাদ। অর্থ সংকট তার যথেষ্ট, তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও মামা আর মামাতো ভাই বোনদের হেল্প নিয়েই সব করেছে সে। তবুও ছোট্ট রিহানকে আর কোনো প্রকার মানসিক যন্ত্রণাতে রাখতে চায়নি সে। নিজে যে একাকিত্বের ভার বুকে নিয়ে বড় হয়েছে, বাবার পাপের শাস্তি সে নিজে ভোগ করেছে, তা তার ভাই বোন দুটোকে আর সহ্য করতে দেয়নি। রাইমা হোস্টেলে উঠেছে জোর করেই। বাবার প্রতি যে ঘৃণা তার মনে, তা এ জীবনে কখনো খুঁজবে না হয়তো। রিশাদের ইনকাম যা হয় তা দিয়ে সে রাইমার খরচ অনায়াসেই তুলতে পারে। খানবাড়ির সব বদলে গেছে। বাড়ির আসল উত্তরাধিকার সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে বাড়ি থেকে দূরে। পাঁচ ভূতে গিলছে সকল সম্পদ, তাতে কারো কোনো মাথা ব্যথা নেই। রাশেদ খান তার অন্যায় শাস্তি ছেলে মেয়ে কিংবা জীবননিসা থেকে না পেলেও প্রকৃতি তাকে ছাড় দিচ্ছে না। ভয়ঙ্কর রকম একা পড়ে আছে লোকটা। সবাই সম্পর্ক ত্যাগ করেছে বলেই হয়তো একাকিত্বের ভারী কষ্টটা এতদিনে উপলব্ধি করতে পারছে। রিশাদ খোঁজ নেয় না। রাইমা কষ্ট পায় বাবার জন্য, কাঁদেও খুব, কিন্তু সেও খোঁজ নেয় না। রাশেদ খান প্রায় হোস্টেলের গেটে এসে দাঁড়িয়ে থাকেন মেয়েকে একটিবার দেখবেন বলে, কিন্তু রাইমা আসে না। রিশাদ প্রায় প্রতি মাসেই ঢাকায় আসে রাইমাকে দেখতে। গত 6 মাসে রাইমা নিজেও দুবার চট্টগ্রাম থেকে এসেছে। জীবনের পরিবর্তন প্রতিটি মানুষের মন গহীনের গল্পগুলোকেও পরিবর্তন করেছে। গতানুগতিক পথ বদলে গল্পগুলো উল্টো পথে চলছে হয়তো। এই উল্টোটাই তাদের জীবনের সঠিক গল্প। তিশমা চলে এসেছে, আন্টি আর মিহাদও চলে এসেছে। চলো হোটেলে ফিরি। বলতে বলতে রিশাদ হোটেলের দিকে এগিয়ে গেল। বাতাসে এলোমেলো হওয়া চুলগুলো দুহাত উঁচিয়ে খোপা বেঁধে সেও রিশাদের পিছু পিছু এগুলো আর ফিসফিস শব্দে উচ্চারণ করলো, সুন্দরী ডাইনি ঠিক হাজির হয়ে গেছে। বিয়ে করে না কে বাল? তিশমার উপস্থিতি তাকে অসহ্য বোধ করায়। প্রথম দিন দেখে সে অবাক হয়েছিল এই ভেবে দেশের একজন নামকরা মডেল তিশমাকে সে সামনাসামনি দেখতে পাচ্ছে। কিন্তু রিশাদের আশেপাশে ঘুরতে দেখার পর থেকেই মেজাজ বিগড়ে ওঠে মেহুইশের। কেন এমন হয় তা অবিবরণীয়। শুধু বোঝে অন্যের বরের পাশে ঘুরঘুর করা মেয়ে একদম বাজে হয়। আবার এও খেয়াল করেছে তিশমা ঘন ঘন কক্সবাজার আসে এবং তার সবচেয়ে বেশি সময় কাটে হোটেলের ম্যানেজারকে জ্বালিয়ে। হোটেলে ফিরে রিশাদ প্রথমে শাশুড়ির সাথে দেখা করলো। টুকটাক হালতবিয়ত জেনে আবার গেল তৃতীয় তলায় তিশমার খোঁজে। নির্জন আজকাল কয়েক পা হাঁটে, তাই রেনুমা তাকে নিয়ে নিচে লনে রইল। মেহুইশ আর মাইমুনাও সেখানেই চেয়ার পেতে বসে কথা বলছে। রিশাদের ডেঙ্গু জ্বর সেরে ওঠার পর সেই মেহুইশ এখানে এসেছে আর যায়নি। এতদিন পর মাকে পেয়ে রাজ্যের সকল কথা একসাথে বলতে চাইছে যেন। রেনুমার মনে হলো তাদের স্পেস দেওয়া দরকার, তাই সে মেহুইশকে বলল, তোমার মাকে নিয়ে তোমার রুমে যাও মেহুইশ, তোমার ভাইটাকেও কিছু খেতে দাও, ছেলেটা ছোট মানুষ কখন থেকে ঘোরাঘুরি করছে। মেহুইশ বুঝলো পপু তাদের একান্ত সময় দিতে চাইছেন। সে মাকে নিয়ে উঠে দাঁড়ালো। এবারও রিশাদ তাদের আগেরবার থাকা রুমটাতেই থাকছে। পার্সোনালি করে রাখা সেই রুম দুটো আর কখনো ট্যুরিস্ট রুম করা হবে না বলেই সে সিদ্ধান্ত নিয়েছে। তাই যখন তখন এসে এখানেই থাকতে পারবে। মেহুইশ ঘরে এলেই মাইমুনা মেয়ের হাত ধরেন। কেমন আছিস রে মা? রাতের আধারে গোমর থাকা কাঁচ পোকার মতো হঠাৎ গুটিয়ে গেল মেহুইশ। ঋতুতে এখন শীতের আভাস নেই, তবুও গায়ে শীতের কামড় লাগলো মনে হলো। শিউরে উঠল পশম। নিবু নিবু অন্তর্দহন দপ করে জ্বলে উঠল যেন মায়ের করা প্রশ্নটাতে। কতদিন হয়ে গেল সে জানে না কেমন আছে। স্বাভাবিক আছে, ব্যাস এটুকুই জানে। শিরশিরে এক হাওয়ার প্রবেশ ঘটল ঘরে বেলকনির গ্রিল টপকে। মেহুইশের মনে হলো সে কান্না করবে। কান্নারা ওই পোকার মতো তীর করে বুক ছাপিয়ে গলায় উঠে আসছে। শুধু কি টাকা পয়সা আর অভাবমুক্ত থাকলেই মানুষ ভালো থাকে? আগে অভাব ছিল, অভাব ঘুচানোর পরিশ্রম ছিল। এখন অভাব নিয়ে একাকিত্ব তৈরি হয়েছে। আপন খুব কাছের কারো কমতি তাকে সবার মাঝেও একা করে রাখে।
ইভান ছিল তার ব্যক্তিগত একাকিত্ব ঘুচানোর একমাত্র মাধ্যম, যা অনেক আগেই রিশাদের কারণে হারিয়ে গেছে। কিন্তু রিশাদ চাইলেই তো পারে সে মাধ্যম হয়ে আবার মেহউইশের একাকিত্ব দূর করতে। নিজের একাকিত্বে মেহউইশকে সামিল করলেও তো পারে, কিন্তু না। মেহউইশ বলেছে সম্মান দিতে সংসার করতে, রিশাদও তাই করছে। কেন বিয়ের 2 রাত না পেরিতেই দেহের চাহিদা জোর করেই তো মিটিয়েছিল। এখন কি পারে না একটা সময় জোর করে একটু আপন হতে? পারে না একটু সুখ দুঃখের কথাগুলো ভাগ নিতে? লোকটা বদরাগী জেদি, কিন্তু বোকাও খুব। মেহুস তার মায়ের প্রশ্নের জবাব দিতে পারল না। হাসি হাসি মুখ করে জানতে চাইল তার মায়ের কাপড়ের ব্যবসা কেমন চলছে। মাইমুনা জানালো ভালো চলছে, কিন্তু রিশাদ এখনও তাদের খরচ পাঠায়। মাইমুনা কাপড়ের ব্যবসার জন্য ছোট একটা দোকান নিয়েছে নিজের জমা পুঁজি দিয়ে। উদ্দেশ্য ছিল জমানো টাকা পয়সা মেহুসের বিয়ে দিলে লাগবে, কিন্তু বিয়ে তো আর সেভাবে হয়নি তাদের, তাই রয়ে গেছে টাকাগুলো। সেই টাকার সাথে মেহুসের বাবার দেওয়া মাইমুনার শেষ স্মৃতির চিহ্ন 2টো সোনার বালা আর নাকফুল, সেগুলো বিক্রি করে দোকান কিনেছে। খুব ছোট হলেও দোকানটা থেকে যতটুকু লাভ আসে তা চলে যেত মা ছেলের খরচ। থাকার জন্য মাথার উপর ছাদ তো রিশাদেরই দেওয়া, কিন্তু তবুও নিজের দায়িত্ব ভেবে প্রতি মাসে সাধ্যমতো খরচ পাঠায় সে। মেহুস মন থেকে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার। যা কিছু ঘটে মানুষের জীবনে, তার পেছনে আল্লাহ কিছু তো ভালো রাখেনি, তা মেহুস আবারও বুঝল। মা মেয়ের কথার মাঝে দরজায় নক করার শব্দ হলো। মেহুস দরজা খুলে দেখল একজন বেয়ারা ট্রে হাতে দাঁড়িয়ে আছে। আমরা কিছু অর্ডার করিনি ম্যাম, রিশাদ স্যার পাঠিয়েছেন। ও আচ্ছা দিন। মেহুস ট্রেটা হাতে নিল। গরম গরম হালিম আর স্যান্ডউইচ পাঠিয়েছে রিশাদ। মুচকি এসে মায়ের সামনে রাখলো ট্রেটা। পর মুহূর্তে আবার দরজা নক পড়ল। উঠে গিয়ে দরজা খুলতে মিহাদ এসে ঢুকলো। কী রে, তুই এতক্ষণ কোথায় ছিলি? সুইমিং পুলটা দেখছিলাম ঘুরে ঘুরে। আপু জানো ওখানে কত লাইটিং করা, জোনাকির মতো গাছের মাথায়ও জ্বলছে বাতিগুলো। উচ্ছ্বসিত শোনালো মিহাদের কণ্ঠ। সে আরও বলল, রিশাদ ভাই আমাকে একটা ফোন সিলেক্ট করতে বলেছে, কালই কিনে দেবে বলেছে। সে কি, তুই মানা করিসনি কেন? ফোন তো আছেই আমাদের। মাইমুনা ছেলেকে বোঝাতে চাইলেন ফোন না নেওয়ার কথা। ওটা তো তুমিও ব্যবহার করো, আমাকে পার্সোনাল ফোন গিফট করবে। আমারও একটা ফোন কেনার খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে। কণ্ঠস্বর নিচু হয়ে এলো মিহাদের। মেহুইশের ভালো লাগলো মিহাদের কথা শুনে। বিয়ের পর প্রথমবার রিশাদ যেদিন তাকে নিয়ে গেল মায়ের কাছে, সেদিন মিহাদ ভীষণ ক্ষুব্ধ ছিল রিশাদের প্রতি। এমনকি তাকে খুন করতে চেয়েছিল। আজ সে রিশাদকে সে ভাইয়া বলে সম্বোধন করছে। পরিবর্তন এখানেও এসেছে। সময় সকল রোগের ওষুধ, তাই তাদের প্রত্যেকের মনের জখমে টান ধরেছে। মিলেমিশে থাকাটা আর কষ্টকর নয়। গরম গরম হালিম খেয়ে মিয়াদ আবার বেরিয়ে গেছে। মাইমুনা কথা কথায় মেহুইশের নাকের দিকে তাকিয়ে বললেন, নাক ফুরাবি মেহুইশ? দরজা খোলাই ছিল মিয়াদ যাওয়ার পর। রিশাদ মাত্র ঘরে ঢুকেছিল, তারও কানে গেল কথাটা। দরজায় দাঁড়িয়ে মেহুইশের নাকের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। আর তার এভাবে চোখ নামিয়ে নেওয়াটা মেহুইশেরও চোখে পড়ল। কি বুঝলো সে কে জানে, মনে মনে শিহরিত হলো। রিশাদকে ঘরে ঢুকতে দেখে মাইমুনা বলল সে রেহনুমার কাছে যাচ্ছে। মেহুইশ মায়ের বেরিয়ে যাওয়ার সাথে সাথে দরজা আটকে দিল। রিশাদ চুপচাপ ক্লজেট থেকে কালো একটা স্কিনি টি শার্ট নামালো। প্যান্ট না বদলে শুধু শার্টটাই বদলে নিল। চুলগুলো এক হাতে পরিপাটি করতে করতে অন্য হাতে ফোন নিয়ে ম্যানেজারকে কল দিল। জানতে চাইল আশেপাশে কোনো ভালো পার্লার আছে কিনা। মেহুইশ খাটে বসে নিজের জন্য চুড়ি গুছিয়ে নিচ্ছিল কিছু। কালকের অনুষ্ঠানে শাড়ি পরার প্ল্যান করছে, তাই সে অনুযায়ী কিছু চুড়ি আর একজোড়া দুল আলাদা করছিল। রিশাদের কথা শুনে চোখ তুলে আয়নায় তাকালো। রিশাদ আয়নার থেকে তাকিয়ে দেখছে। চোকাচোকি হলো দুজনের। স্বাভাবিকভাবেই মেহুইশ বলল, আমি নাক ফোরাবো, তবে সেটা পার্লারে নয়। তাকিয়ে থাকা দৃষ্টি রিশাদের ছোট্ট হলো। ভ্রুজোড়া বক্র হয়ে গেল। কোথায় ফোরাবে? বাড়িতেই। তবুও তো লোক লাগবেই। আমার মায় যথেষ্ট বলেই মেহুইশ নিজের কাজে মনোযোগ দিল। রিশাদ কল না কেটে আবারও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তিশমার গলা শোনা গেল ফোনের ওপাশেই। ম্যানেজারের ফোন তিশমার কবজায়, আর ম্যানেজার সাহেবের অপরাধ সে তিশমাকে কফির জায়গায় চা অফার করেছে। রায়মা এসে উপস্থিত মধ্যরাতে। তার সাথে এসেছে তার বন্ধু মহলে 10-12 জন বন্ধু। মাত্রই ঘুম চোখে লেগে এসেছিল মেহুইশের, কিন্তু রিশাদের ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। রাইমা নাম দেখিয়ে কল রিসিভ করতে রাইমা বলল, সে হোটেলে এসে গেছে, থাকার ব্যবস্থা করা লাগবে। রিশাদ ঘুমে অচেতন, তাকে ডাকবে কি ডাকবে না করে নিজেই উঠে গেল। রাইমার সাথে দেখা হলো রিসিপশনে। মেহুইশ খেয়াল করলো রাইমার সাথে অনেকগুলো মেয়ের সাথে ছেলেও আছে। তখনই পেছন থেকে কারো কণ্ঠস্বর শোনা গেল, আপনি এখানে?